নমস্কার সকলকে, আমি পায়েল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই ব্লুম ট্যাক্সোনমির ভিডিও দিতে বলেছিলে কমেন্টের মাধ্যমে, তো তারই উত্তরস্বরূপ আজকের এই ভিডিওটা খুব ভালো করে দেখবে। তো চলো শুরু করি। ট্যাক্সোনমি কথাটার অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাস। কিন্তু এই শ্রেণীবিন্যাস আমরা কোথায় পড়েছি? আমরা খুব সম্ভবত ক্লাস 9-এর জীবন বিজ্ঞানে আমরা প্রথম ট্যাক্সোনমি শব্দটা শুনি। ট্যাক্সোনমি কথাটার অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বিষয়টা কি? আমরা যে কোনো প্রাণী, আমি যদি বিজ্ঞানের কথা বলি, আমরা যখন যে কোনো প্রাণীকে বর্ণনা করি তার কতগুলো ধাপ আছে বা হায়ারার্কি আছে। সেখানে কি কি লেখা হয়? রাজ্য, পর্ব, গণ, গোত্র, প্রজাতি বলে কোন প্রাণীটা কোন পর্বের অন্তর্ভুক্ত, কোনটা কোন গণের অন্তর্ভুক্ত, কোনটা কোন প্রজাতির অন্তর্ভুক্ত, সেই রকম ভাবে আমরা বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী গোষ্ঠীকে আমরা শ্রেণীবিন্যাস করি। এই ট্যাক্সোনমি কেন প্রয়োজন পড়লো সেটা আমাদের জানতে গেলে আমাদেরকে শুরু করতে হবে ইতিহাস থেকে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা সম্মেলন হয়েছিল আমাদের দেশ স্বাধীনতা লাভের পর। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের প্রধান উদ্দেশ্য কি ছিল আগে আমরা সেটা দেখে নিই। সম্মেলনটা করা হয়েছিল শিক্ষার মূল্যায়ন বা ইভ্যালুয়েশন প্রসেস নিয়ে। সেখানে কিভাবে মূল্যায়ন করা হবে শিক্ষা, এটা নিয়ে কথা ওঠে। তখন বেঞ্জামিন ব্লুম সেখানে বলেন যে শিক্ষার মূল্যায়ন তো করা হবে, মূল্যায়ন করার আগে আমাদের শিক্ষার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, সেটা স্থির করতে হবে। আগে আমরা শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য স্থির করব, তারপর সেই উদ্দেশ্য এবং লক্ষ্যের ওপর ভিত্তি করে আমরা তার মূল্যায়ন করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? শিক্ষার লক্ষ্য মানে কেন আমরা শিক্ষা দিচ্ছি। আমাদের পড়াশোনা শেখা মানে শুধুমাত্র শিক্ষাটাই তো শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার উদ্দেশ্য মানে কি? তার মূল্যবোধের বিকাশ, তার মধ্যে নৈতিকতার বিকাশ, তার শারীরিক দিকের বিকাশ, তার মানসিক দিকের বিকাশ, মানে সমস্তটা, মানে শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্যটাকে আমাদের আগে স্থির করতে হবে। তারপর আমরা ঠিক করব যে তার মূল্যায়নটা কিসের ভিত্তিতে হবে। এবার আমরা যদি কতগুলো সূচককে ধরে নিই যে এখানে শিক্ষা মানে আমরা মানসিক বিকাশের কথা বলছি, তাহলে মানসিক বিকাশের উপর ভিত্তি করে আমরা তার মূল্যায়ন করব। যদি আমরা শারীরিক, শিক্ষার উদ্দেশ্য যদি শারীরিক হয়, তাহলে তার শারীরিক দিকে তার কতটা বিকাশের প্রয়োজন আছে। বা শিক্ষার উদ্দেশ্য যদি নৈতিকতা, মানবিকতা, বন্ধুদের সঙ্গে কিরকম আচরণ করতে হবে, সমাজে কিভাবে মানিয়ে চলতে হবে, সেটা যদি হয়ে থাকে, তাহলে তার উপর ভিত্তি করে আমরা তার মূল্যায়ন করে তার নাম্বার স্থির করব বা তার গ্রেডটা আমরা স্থির করব। সুতরাং প্রথম আমাদের উদ্দেশ্য কি হবে? শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে আমাদের প্রথমে স্থির করতে হবে। পরবর্তীকালে বেঞ্জামিন ব্লুম একটা বই প্রকাশ করেন, কি? ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ হ্যান্ডবুক 1 কগনিটিভ ডোমেন। এই বইটা প্রকাশিত হয়। তাহলে আমরা দেখতে পাবো যে শিক্ষাকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, সেটাই আমাদের শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া উচিত সাধারণত। এবার সেই শিক্ষাটা কি? একটা বাচ্চার সর্বাঙ্গীন বিকাশটাই হচ্ছে তার শিক্ষা, যেটা বর্তমান হয়। আমরা যখন পড়াশোনা করতাম তখন শিক্ষা মানে শুধুমাত্র প্রথাগত শিক্ষা অর্থাৎ পুঁথিগত শিক্ষাকেই বলা হতো, কিন্তু বর্তমানে শিক্ষার সংজ্ঞাটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। এখানে শুধুমাত্র একটা বাচ্চা শ্রেণীকক্ষে কিছু শিখছে, পড়াশোনা তাদেরকে আমরা শেখাচ্ছি, সে চলে আসছে, এটা কিন্তু নয়। এখন হচ্ছে পারস্পরিক শিক্ষা, মানে একটা আলোচনার মতো হচ্ছে। সেখানে আমরা তাদেরকে কিছু বলছি, তারা তাদের কিছু ধারণা আমাদের সঙ্গে শেয়ার করছে। তার ফলে শিক্ষাটা কি হচ্ছে? পারস্পরিক হয়ে উঠেছে। এবং এখন সম্পর্কগুলো যদি তোমরা দেখো, আগেকার দিনের শিক্ষক, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, তাদেরকে আমরা পিতৃতুল্য বা মাতৃতুল্য মনে করতাম, অর্থাৎ তাদেরকে আমরা সম্মান করতাম। কিন্তু এখন শিক্ষকের স্থানটা হচ্ছে কিন্তু অন্যরকম। এখন শিক্ষককে আমাদের বন্ধুত্বপূর্ণ, শিক্ষকরাও যেমন ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, অবশ্যই শিক্ষক ছাত্রের সম্পর্ক রেখেই বন্ধুত্বপূর্ণ আচরণটা হবে, কিন্তু তার সঙ্গে আমাদের কি করতে হবে? বন্ধুসুলভ একটা আচরণ করতে হবে, যাতে সে শিক্ষাটাকে ভয় না পায় বা শিক্ষা কেন্দ্রে আসতে সে যেন ভয় না পায়, তার মনের সমস্ত ভীতি যেন দূর হয়, সে যেন খোলা মনে সবকিছু শিখতে পারে। এটাই হয়ে গেছে এখন শিক্ষার উদ্দেশ্য। এই ট্যাক্সোনমির কেন প্রয়োজন পড়লো? যদি আমরা শিক্ষার ক্ষেত্রে ধরি, যে আমরা শিক্ষার্থীকে কোনটা আগে শেখাবো, কোনটা পরে শেখাবো, অর্থাৎ শিক্ষার ধাপগুলো কি হবে। তাহলে এর উদ্দেশ্য কি ছিল ব্লুম ট্যাক্সোনমির? যে আমরা ছাত্রছাত্রী বা শিক্ষার্থীকে আমরা কতটা শেখাবো, কিভাবে শেখাবো, কোনটা আগে শেখাবো, কোনটা পরে শেখাবো, অর্থাৎ তা শেখার ধাপ, এই ধাপগুলো কেমন হবে সেটা সম্পর্কে কিন্তু ব্লুম প্রথম ধারণা দিয়েছিলেন। পাঠ্যক্রম, পরীক্ষা নিরীক্ষা, নকশা এমনভাবে তৈরি হবে যাতে বিভিন্ন শিক্ষণের বিভিন্ন স্তরের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এবার শিক্ষা এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষণের লক্ষ্যগুলোকে সুনির্দিষ্ট ও শ্রেণীবদ্ধ করা, সাধারণ জ্ঞান মনে রাখা এবং সেখান থেকে
ক্রমশ জটিল ধারণা সম্পর্কে তার ধারণা, শুধু জটিল ধারণা নয়, সেটাকে বাস্তবে প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সবশেষে সেখান থেকে নতুন কিছু শেখা। এই যে মৌলিক স্তরগুলো, সেগুলো যেন ক্রমশ সহজ থেকে, মানে এই যে আমরা শেখার যে ধাপগুলো বললাম, সেটা যেন সহজ থেকে জটিল হয়, মানে একদম শুরু থেকে যেন আমরা জটিল স্তর, মানে সহজ থেকে আমরা যেন জটিল স্তরে পৌঁছাতে পারি, সেই অনুযায়ী আমাদের শিক্ষার্থীকে শিক্ষা। কাউকে যদি আমি যোগ না শিখিয়ে তাকে যদি আমি গুণ শেখাই, তাহলে কি হবে? আমাকে বাচ্চাটাকে শেখাতে গেলে তাকে প্রথমে আমাকে সংখ্যার ধারণা দিতে হবে, তাকে আমাকে দেখাতে হবে কোন সংখ্যাগুলোকে তারা ঠিকঠাক চিনতে পারছে কিনা, সংখ্যা কি, তাকে আমাকে ছোট ছোট উদাহরণের মাধ্যমে আগে বোঝাতে হবে, শূন্যের ধারণা শেখাতে হবে তাদেরকে, তারপরে আস্তে আস্তে আমরা কাউন্ট করা শেখাবো, সেখান থেকে আমরা তাকে যোগ করা শেখাবো, বিয়োগ করা শেখাবো, তারপর আমরা তাকে গুণ করা শেখাবো। এই শিখনে ব্লুম ট্যাক্সোনমির গুরুত্ব কি? এটা একটা কাঠামো। কি কাজে সাহায্য করে? যা শিক্ষার্থীদের পাঠ্যক্রম তৈরি, পাঠদান কৌশল এবং মূল্যায়ন করতে সাহায্য, এবং শুধুমাত্র যে মূল্যায়ন হচ্ছে তা নয়, সেটা যেন নিম্ন স্তর থেকে, মানে শিখনের নিম্ন স্তর থেকে আমরা যেন উচ্চ স্তরে পৌঁছাতে পারি, সেই স্তর বিন্যাসটাও কিন্তু ঠিক করে ব্লুম ট্যাক্সোনমি। মানে প্রথমেই তোমাদের আমি বললাম যে কিভাবে শেখাবো, কোনটা আগে শেখাবো কোনটা পরে শেখাবো, যাতে শিখন প্রক্রিয়াটা হচ্ছে সুসংগঠিত ও কার্যকর হয়। এবং শুধুমাত্র যে তারা মুখস্থ করবে না, তারা যেটা শিখবে সেটা যেন তারা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারে এবং সেটাকে বিশ্লেষণ করতে পারে, মূল্যায়ন করতে পারে, পাঠ্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে, সমস্যা সমাধানে তার দক্ষতা তৈরি করে, শিক্ষার্থীর চিন্তার বিকাশ ঘটাতে সাহায্য করে। মানে শিখন প্রক্রিয়ায় একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়, সমস্যা সমাধানে দক্ষতা গড়ে ওঠে। এবার যদি আমরা ব্লুম ট্যাক্সোনমিকে দেখি, আমরা দেখতে পাবো ব্লুম তার শিখনের পদ্ধতিকে তিনটি ডোমেনে ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে কগনিটিভ ডোমেন, যেটাকে আমরা প্রজ্ঞা বা জ্ঞানীয় ক্ষেত্র বলে থাকি, মানে যেটা আমাদের মস্তিষ্ক থেকে হয়, আমার মাথা যেটা শিখছে, আমরা যেটা সাধারণত বইয়ের থেকে যেগুলো শিখে থাকি, এই যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে কোনো কবির নাম পড়া, কবিতা পড়া, এই সমস্তটা আমরা যেটা শিখে থাকি সেটা হচ্ছে কগনিটিভ ডোমেন বা জ্ঞানীয়, প্রজ্ঞা ও জ্ঞানীয় ক্ষেত্র। তারপরে হচ্ছে এফেক্টিভ ডোমেন, আবেগীয় ক্ষেত্র, সেটা আমাদের কে ঠিক করে? আমাদের মন, অর্থাৎ ইমোশন। তাহলে এটা হচ্ছে মস্তিষ্ক, মস্তিষ্ক সংক্রান্ত। আবেগীয় ক্ষেত্র হচ্ছে এটা আমাদের মন বা ইমোশন, সেটা আমাদের মন আবেগ নিয়ন্ত্রণ করে। আর 3 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে সাইকোমোটর, এটা হচ্ছে আমাদের শারীরিক যে সমস্ত নড়াচড়া, অর্থাৎ আমাদের এই যে হাতে কলমে যেগুলো, যে কোনো কাজকে আমরা যখন হাতে কলমে করি, খেলাধুলা করা, যেটা সাধারণত মনোসঞ্চালনমূলক বা ক্রিয়াগত আমরা বলতে পারি। যেমন আমরা কোনো ছবি আঁকছি বা কোনো কিছু লিখছি, কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছি, গাড়ি চালানো শিখছি, এই সব কিছু কিন্তু সাইকোমোটর ডোমেনের আওতার মধ্যে পড়ছে। কগনিটিভ ডোমেনের মধ্যে পড়ছে আমরা যেটা চিন্তা করছি, যেটা আমরা বিশ্লেষণ করছি, কোনো কিছু বাস্তব সমস্যার সমাধান করছি, বা যেটাই আমরা শিখছি, সেটাই হচ্ছে আমাদের জ্ঞানমূলক ক্ষেত্র বা জ্ঞানীয় ক্ষেত্র বা কগনিটিভ ডোমেনের মধ্যে পড়ছে। অ্যাফেক্টিভ ডোমেনের মধ্যে পড়ছে আমাদের যেটা আমাদের অনুভূতি, আমাদের আবেগ, আমাদের ইমোশন, আমাদের মূল্যবোধ, এই সমস্ত জিনিসগুলো পড়ছে আমাদের অ্যাফেক্টিভ ডোমেনের মধ্যে। আর সাইকোমোটর ডোমেনের মধ্যে পড়ছে শারীরিক বা মনোসঞ্চালনমূলক, যেগুলো আমাদের, মানে আমরা যে কাজগুলো করছি, যেগুলো আমরা নতুন করে শিখছি, সাইকেল চালানো শিখছি বা লেখা শিখছি বা ছবি আঁকা শিখছি বা গিটার বাজানো শিখছি, সবকিছুই পড়ছে আমাদের সাইকোমোটর ডোমেনের মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কগনিটিভ ডোমেনটা, জ্ঞানমূলক ক্ষেত্র, যেটা আমাদের কোনো চিন্তা করতে, যুক্তি, বিশ্লেষণ, সমস্যা সমাধান, এই সমস্ত কিছু আমাদের শিখতে সাহায্য করে। এবং এই জ্ঞানমূলকের মধ্যে কি কি পড়ছে, যেমন একটা আমি বই পড়ছি, সেই বইটা পড়ে সেটাকে মনে রাখা, বা আমরা অঙ্ক করতে গিয়ে বিভিন্ন সূত্র পড়ছি, সেই সূত্রগুলোকে মনে রাখা, বা আমি যে সংখ্যা তত্ত্ব, আমরা যে সংখ্যাগুলোকে চিনছি, কোনটা কোন সংখ্যা, কোনটা বাংলা বর্ণমালা, কোনটা ইংরাজির ক্ষেত্রে অ্যালফাবেট ABCD, কোনটা ক্যাপিটাল লেটার, কোনটা স্মল লেটার, এই সব কিছু আমরা মনে রাখছি, সেটা হচ্ছে জ্ঞানমূলক ক্ষেত্রের মধ্যে পড়ছে। এবং এটা কোথা থেকে আসছে? এটা আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। এবার এর কতগুলো ধাপ আছে, 6টা ধাপ আছে। কি কি?
প্রথম প্রথম আমরা কি করব? প্রথম হচ্ছে আমাদের জ্ঞান, ইংরেজিতে যাকে বলে নলেজ। আমরা কোনো কিছু শিখছি, কোনো তথ্য বা ধারণা বা যাই হোক না কেন, আমরা কোনো কিছু, কোনো বই পড়ছি, কোনো তথ্য মনে রাখছি। অঙ্কের ক্ষেত্রে আমরা সূত্র মনে রাখছি, আমরা সংখ্যা তত্ত্ব মনে রাখছি, আমরা বর্ণমালা মনে রাখছি। সেটা হচ্ছে আমার কিসের মধ্যে পড়ছে? প্রথম হচ্ছে জ্ঞান, মানে সবার আগে আমার কি দরকার, আমি পড়ে সেই জ্ঞানটা আমি নেব, আমি কোনো কিছুকে মনে রাখছি। তারপরে দ্বিতীয় ধাপে আমরা কি করছি? বোধ বা বোধগম্যতা, কম্প্রিহেনশন। এই যে আমি কোনো কিছু জানলাম, তারপর আমি কি করব? সেটা ব্যাখ্যা করব, সেটা নিয়ে আমি আলোচনা করব, অনুবাদ করব। যদি আমি ইংরেজিতে কোনো কিছু শিখে থাকি, যেমন বয়, বয় মানে বালক, ক্যাট, ক্যাট মানে বেড়াল, তাহলে আমি ইংরেজিতে সেটা শিখছি এবং সেটাকে বাংলায় অনুবাদ করছি এবং সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করছি। যেমন আমি যদি জলচক্র পড়ি, সেই জলচক্রটা সম্পর্কে আমি যখন ব্যাখ্যা করছি, কিভাবে জল, কিভাবে নদী, সমুদ্রের, পুকুরের জলটা সূর্যের প্রভাবে বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে, তারপর সেটা সেখানে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হচ্ছে, পুনরায় সেই মেঘ থেকে আবার জল হচ্ছে। তাহলে এই যে আমরা ধাপগুলো, আমরা সেটাকে ব্যাখ্যা করছি বা সেটা সম্পর্কে আলোচনা করছি, সেটা হচ্ছে বোধ বা কম্প্রিহেনশন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রয়োগ। তারপর আমরা কি করছি? প্রয়োগ করছি। আমরা যে অর্জিত যে জ্ঞানটা রয়েছে, সেই অর্জিত জ্ঞানকে আমরা কি করছি? নতুন পরিস্থিতিতে ব্যবহার করছি। আমি একটা যোগের নিয়ম শিখেছি, মানে আমি যোগ শিখেছি, তারপর আমি সেই যোগ থেকে একটা যোগ শিখে আমরা সেখান থেকে আরো অনেক যোগ করছি বা আমি প্রশ্নের অঙ্ক করছি, সেগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। অ্যানালাইসিস, বাংলা হচ্ছে বিশ্লেষণ। আমি সম্পূর্ণ তথ্যকে ভাঙছি, আমি যে তথ্যটা পেয়েছি সেই তথ্যটাকে বিভাজন করছি, বিভাজন করে তারপর তার মধ্যে আমি সম্পর্ক মানে সম্পর্ক বোঝার চেষ্টা করছি। যেমন আমি যোগ, গুণ শিখেছি, গুণ করতে গিয়ে আমি যোগ করছি, কারণ যোগ কি, যোগের গুণ কি, যোগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে গুণ। বারবার আমরা যোগ না করে আমরা গুণ করছি, তাহলে আমরা সেটা গুণ এবং যোগের মধ্যে সম্পর্ক খুঁজে বার করছি এবং সেই যোগটা মানে, এই গুণটা মানেই যে পরপর যোগ করা, সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করছি, সেটা হচ্ছে বিশ্লেষণ। তারপর হচ্ছে কি? সংশ্লেষণ। সংশ্লেষণ মানে হচ্ছে আমরা কোনো কিছুকে পার্থক্য করতে পারছি। তারপর হচ্ছে সংশ্লেষণ। সংশ্লেষণের ইংরেজি কি? সংশ্লেষণের ইংরেজি হচ্ছে সিনথেসিস। সিনথেসিস করছি মানে আমরা কি করছি? সেই তথ্য থেকে আমরা পার্থক্য করছি, আমরা যে জ্ঞানটা শিখেছি বা আমার যে অর্জিত জ্ঞান রয়েছে, সেটা নতুন পরিবেশে, নতুন সমস্যা সমাধানে আমরা কতটা ব্যবহার করতে পারছি, সেটাই হচ্ছে আমার সংশ্লেষণ, বা সেখান থেকে আমি নতুন কি শিখছি। এবার শেষ ধাপে আমরা গেছি কি? মূল্যায়ন। মূল্যায়ন বা ইভলিউশন, সেটা কি? সেটা হচ্ছে আমি যেটা শিখলাম, শেখার পর বুঝতে পারি যে সেটা কতটা ঠিক বা ভুল, সেই তথ্যটাকে বিচার করার ক্ষমতাই হচ্ছে মূল্যায়ন। অর্থাৎ এই যে আমি সিনথেসিসে নতুন কিছু শিখছি, সেই নতুন কিছু যেটা শিখলাম সেটাকে বিচার করার ক্ষমতাই হচ্ছে আমার মূল্যায়ন। আমরা একটা গ্রাফের মতো করে বুঝবো কিরকম? যখন 1956 সালে ব্লুমের টেক্সোনমি অনুযায়ী আমরা কগনিটিভ ডোমেনের 6টা পার্ট পেলাম, বা 6টা কগনিটিভ ডোমেনকে দেখলাম 6টা পর্যায়ে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি দেখলাম? প্রথমটা পড়লাম আমরা নলেজ, তারপরে আমরা কি দেখলাম? নলেজের পর রয়েছে কম্প্রিহেনশন, তারপরে আমরা দেখলাম অ্যাপ্লিকেশন, তারপরে আমরা দেখলাম অ্যানালিসিস, তারপরে আমরা দেখলাম সিনথেসিস, আর তারপরে আমরা দেখলাম ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। তাহলে 2001 সালে ব্লুমের টেক্সোনমিটা খানিকটা পরিবর্তিত হয়ে আমাদের সামনে এলো। কি হলো? দেখা গেল যে ধাপটার নাম ছিল নলেজ, সেটাকে একটু পরিবর্তন করে তার নাম রাখা হলো রিমেম্বার। বিষয়টা একই, নলেজ মানে জ্ঞান, কোনো কিছুকে আমরা শিখবো, আর রিমেম্বার মানে মনে রাখা, মানে আমি যেটা শিখছি সেটা যেন আমার মাথায় থাকে। 2 নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ড, মানে সেটা যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি। তারপর কি ছিল? অ্যাপ্লাই, মানে যেখানে অ্যাপ্লিকেশন ছিল সেটা এলো অ্যাপ্লাই। তারপর আমরা কি দেখলাম? অ্যানালিসিস, তারপরে এলো ইভ্যালুয়েশন, তারপরে এলো ক্রিয়েট। এবার এই যে ক্রিয়েট, ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে নতুন কিছু তৈরি করা। আবার আমরা দেখো যখন 1956 ব্লুম টেক্সোনমিটা পড়লাম, সেখানে আমরা দেখলাম সিনথেসিস মানেও কিন্তু নতুন কিছু তৈরি করা, আর ইভলিউশন মানে
দেখো শুধুমাত্র দুটো জায়গায় আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইভলিউশনটা, যেটা শেষে ছিল মূল্যায়নটা, সেটা আগে এলো, মানে আগে আমরা মূল্যায়ন করব তারপর নতুন কিছু তৈরি করব। আর আগে কি ছিল, 1956 সালে কি ছিল, আগে আমরা নতুন কিছু তৈরি করতাম তারপর সেটাকে মূল্যায়ন করতাম। তাহলে এই দুটো জায়গায় আমরা বেসিক্যালি চেঞ্জ দেখতে পেলাম। আর কি দেখলাম, যে এই যে 1956 সালে এইখানে সমস্তটাকে ব্যবহার করা হতো নাউন ফর্মে, আর এখানে হলো ভার্ব ফর্মে। মানে আমরা নলেজ মানে জ্ঞান, যেটা নাউন ফর্মে, তারই ভার্ব ফর্ম হচ্ছে সেটাকে মনে রাখা, মানে এটাও এক ধরনের জ্ঞানীয় ক্ষেত্রেই হচ্ছে। তাহলে কগনিটিভ ডোমেনটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে কগনিটিভ ডোমেনটা দেখবে। বাকি দুটো তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তোমরা ব্লুম ট্যাক্সোনমিতে শুধু জেনে রাখবে যে আমার তিনটে ডোমেন আছে। কি কি তিনটে ডোমেন? তার মধ্যে রয়েছে কগনিটিভ ডোমেন, জ্ঞানীয় ক্ষেত্র অ্যাফেক্টিভ ডোমেন, আর সাইকোমোটর ডোমেন। এবার তিনটের বিষয়বস্তুটা একটু জেনে রাখবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কগনিটিভ ডোমেনটা। সুতরাং আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর বাকি দুটো ডোমেন যদি ডিটেলে তোমরা জানতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে বাকি দুটো ডোমেন নিয়ে একটা আলাদা ভিডিও করে রাখবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।